আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৬৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এর মধ্যে তীব্র পাশে এসে দাঁড়ালো, ভ্রু কুচকে দুজনকে দেখল একবার, জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো সমস্যা? অনুশোচনায় নুহার চিবুক তখন গলাতে, তবে নাহিদ হড়বড়িয়ে ওঠে, দেখ না, উনি হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক করে কথাও বলতে পারছেন না, কি করি বলতো? তীব্রর মাঝেও একটু চিন্তা দেখা গেল। আগে হলে হতো না, কিন্তু কালকের ওই ঘটনার পর নুহাকে তার যথেষ্ট ভালো লাগছে। কপালে ভাঁজ ফেলে বলল, সে কি, হঠাৎ কি হলো তোমার? নুহা তীব্রর বেলায় আর চুপ থাকতে পারেনি, ছোট করে বলল, একটু মাথা ঘুরছে স্যার। আমি বরং ডাক্তারকে একটা ফোন করি। তীব্র ফোন বের করতে গেলেই নুহা ত্রস্ত দাঁড়িয়ে যায়, শশব্যস্ত বলে, না না, তার দরকার নেই, সামান্য মাথা ঘোরা, ঠিক হয়ে যাবে, আপনি ভাববেন না স্যার। তীব্র সংশয়ী, আর ইউ শিওর? জি। নুহা টেনে হিচড়ে ঠোঁটে হাসি আনল। মাথা নাড়ল সে, নাহিদকে বলল, তুই অফিস যাসনি এখনো? ছেলেটা যেন হুঁশে এসছে, এক হাত জিভ কেটে বলল, এই রে, আমার তো অফিসের কথা মনেই ছিল না, জীবনে প্রথম চাকরি করলে যা হয়। ইস, আজ আমার চাকরি থাকলে হলো। পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু মিস নোহাকে এই অবস্থায় ফেলে যাব কি করে? ওনার আজ পরীক্ষা, অলরেডি 11:40 বাজে, মিস করলে তো এভরিথিং উইল বি লস্ট। এত ভালো একটা কথাতেও নোহা বিরক্ত হলো, আর একদিক মুখ ঘুরিয়ে বিড়বিড় করল, কি দরদ রে, আমার জন্য উনি অফিস যেতে পারছেন না। আমার ক্ষতি যা করার সে তো করেই ফেলেছিস রে বেয়াদব, এখন এসব আলগা পিরিত দেখিয়ে হবেটা কি? তীব্র একটু ভেবে বলল, তাহলে বরং আমার গাড়ি নিয়ে যা, ওকে পৌঁছে দিয়ে নিজে অফিসে যাস। অবশ্য আজকের পরেও চাকরি থাকবে বলে মনে হচ্ছে না। নাহিদ ঠোঁট উল্টে মাথা চুলকালো, হুট করে দাঁত মেলে বলল, থাক, কিছু হবে না, আবার একটা খুঁজে নেব। তীব্র চাবি ওর হাতে দিয়ে ফিরতে নিল, হঠাৎ থেমে বলল, তোমার বন্ধু কোথায় নুহা? ভাবনায় বুধ নুহা নড়ে উঠল একটু। হুঁ, পুষ্পিতা? ঘরেই তো। ঘরে? তাহলে কলেজ যায়নি কেন? নুহা দুদিকে মাথা নাড়ে, তা তো জানি না স্যার। বেশ, আমিই দেখছি। তীব্র যেতে নিলেই বলল, স্যার, আমি তো ঘর বাইরে থেকে লাগিয়ে এসেছি, চাবি আমার কাছে। ও ওকে, চাবিটা দাও। নুহা একটু ইতস্তত করল, পুষ্পিতা বাড়িতে একা, তীব্র শত হলেও পুরুষ মানুষ, এভাবে বিশ্বাস করা কি ঠিক হবে? তার মুখায়ব দেখেই তীব্র বুঝে নিল ব্যাপারটা, বলল, ভনিতাহীন, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার বন্ধু যদি পৃথিবীর একটা মানুষের কাছে সেফ থাকে, সেটা আমি। তীব্রর গলার স্বর স্থির, অভঙ্গুর তার চিবুকের গড়ন। নুহা না চাইতেও মিয়ে এলো প্রেমিকের ওই আশ্বস্তির কাছে। হাজারটা টানাপোড়া মনে রইলেও ব্যাগ থেকে চাবির গোছা বের করে ঠিকই হাতে দিল ওর। তীব্র উল্কার মতো প্রস্থান নেয়, সেদিক চেয়ে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। প্রেমে মোজে এক বিট্টু মাস্তান শিষ্টে নিবিষ্ট স্যার বনে গেছে। আচ্ছা, যদি সত্যিই নুহাও প্রেমে পড়ে, তাহলে কি হবে ও, সন্ন্যাসী? খোরশেদুলকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে, কে বা কারা মেরেছে কিচ্ছু জানা না গেলেও কেস পুলিশের আওতাধীন এখন। তারা নিজেদের মতো হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করে গেলেন। সরকারি অফিস ভবনের সামনে একজন লোককে দিন দুপুরে মেরে মানুষ হাসপাতালে পাঠালো, এসব তো ভালো কথা নয়, জানমালের নিরাপত্তার প্রশ্ন। খোরশেদুল মারাত্মক আহত হয়েছেন, বাম হাতের রেডিয়াস ভেঙে গলায় ঝুলেছে, সারতে কম বেশি মাস চারেক তো লাগবেই। হঠাৎ কোত্থেকে কি ঘটে গেল ভদ্রলোক নিজেও বুঝতে পারছেন না। তার তো কারো সাথে বিরোধও নেই, আর না আছে লড়াই। হ্যাঁ, মামুন শাহ ভেতর ভেতর ছাই চাপা আগুনের মতো ফুঁসছেন, আজ 2 মাস যাবৎ বাসার ভাড়া তুলছেন না তিনি। কেন, কি জন্য কিচ্ছু বলছেও না। খোরশেদ দিতে গেলেও জোর করে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এতে তো ওনার কোনো হাত নেই। তবে খোরশেদের ধারণা, সেই যে বিট্টু মাস্তান হুমকি দিয়ে গেল, সেজন্যই এমন করছে। আচ্ছা, কি ভাবছেন মামুন শাহ? বিট্টুকেই তিনি ভাড়া করে এনেছেন, তারপর ভাড়া থেকে বাঁচতে নাটক সাজিয়েছেন এভাবে? সেই রাগ থেকেই লোক দিয়ে মার খাওয়াননি তো? যারা এসেছিল ওদের তো ভাড়াটে গুন্ডাই লেগেছে। যেমন ফুলকি তোলা বহনির মতন হঠাৎ চিন্তাটা এসেছিল মাথায়, অমন করেই নিভে গেল আবার। না না, তা কি করে হয়? ভদ্রলোক যেমন তেমন হলেও নিশ্চয়ই এতটা নিচে নামবেন না। কিন্তু প্রশ্ন তো রয়েই যাচ্ছে, ছেলেগুলোকে খোরশেদের আগে কোনো দিন দেখেননি, তাহলে হুট করে কারো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া ওনাকে এভাবে প্রহার করবে কেন? সবথেকে বেশি রাগ ঝেড়েছে হাতের ওপর। খোরশেদ যেন এই হাত দিয়ে পাপের রাজত্ব বানিয়েছিল, এমনভাবে মেরেছে। ভাগ্যিস সময় মতো ওখানে পুলিশের টহুল এসেছিল, না হলে তো।
প্রহরিত খোরশেদ এক টুকরো পোড়া শ্বাস ফেলেন, বিষণ্ণ চোখে চাইলেন গলায় ঝোলানো হাতের পানে। সালমা বেগমের এত কষ্ট হলো তাতে। পুষ্পিতা যাওয়ার পর থেকে এতদিন অবধি স্বামীর সঙ্গে তার নীরব দূরত্ব ছিল। প্রয়োজন ব্যতীত একটা বাড়তি কথাও বলতেন না, কিন্তু স্বামী তো ভালোবাসেন। খোরশেদের এই ব্যথিত চাউনি সালমার বুক মুচড়ে আনে। মাথায় হাত বুলিয়ে বললেন, চা খাবে, করে দেব? খোরশেদের ধ্যান ছুটে গেল, মাথা নাড়লেন উত্তরে। সালমা পাশে বসে বললেন, এত কি ভাবছ? হাত ভেঙেছে বলে কষ্ট হচ্ছে? হবে না, এই ভাঙা হাত নিয়ে এখন কাজ করব কিভাবে? 6 মাসের জন্য একরকম পঙ্গু হয়ে গেলাম। খোরশেদের কথায় মনস্তাপ। সালমা বললেন, এসব উল্টোপাল্টা কথা ভেবো না তো। আল্লাহ বাঁচিয়েছেন যে বিপদ হাতের ওপর দিয়ে গেল। যদি এর থেকেও ভয়ঙ্কর কিছু হতো তখন? খোরশেদের মুখের আঁধার কাটল না। বিড়বিড় করলেন দুঃখ নিয়ে, কারা যে করল এরকম? আমি তো কারোর কোনো ক্ষতিই করিনি। সালমার মনে একটা নতুন সন্দেহের উদয় হয়েছিল। খোরশেদুল মন্ত্রণালয়ে চাকরিরত, ফাইল পাশের ছুতোয় ঘুষ নেয় প্রায়ই। ভদ্রমহিলার এসব ভালো লাগে না। আরেকজনের রক্তপানি করা রোজগার এমন অনৈতিকভাবে হাতাতে হবে কেন? তাছাড়া এসব ঘুষ টুস তো ইসলামেও হারাম। এ নিয়ে চাকরির পর থেকেই সালমা হাজারবার বুঝিয়েছেন, আর প্রতিবার খোরশেদ সংসারের দায়িত্বের একটা বিশাল ফদ্দ তা হাতে তুলে দিতেন। সালমার কেন যেন মনে হলো অমনকেও কাজটা করেছে কিনা, হয়তো খোরশেদের অন্যায় আবদারে রেগে গিয়েই। কিন্তু প্রসঙ্গটা নিয়ে হাঁ করলেন না তিনি। মানুষটার এমনিতেই মন খারাপ, এসব বললে আরও কষ্ট পাবে। নীরবতার সুতো কেটে বললেন, তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। এখন খাবো না, ভালো লাগছে না কিছু। তা বললে চলে, ওষুধের সময় হয়েছে, একটু বসো। সালমা রান্নাঘরের পথ ধরলেন। খোরশেদ তখন হতাশ চিত্তে শোবার ঘরের বিছানায় বসে। আচমকা কলিং বেল বাজল। খাটের এই কোনায় বসলে সদর দরজাটা দেখা যায়। ওইভাবেই চেয়ে রইলেন খোরশেদুল। ভর দুপুরবেলা কে এলো এখন? গ্রামে তো তিনি খবর দিতে মানা করেছেন। আব্বা আম্মা বয়স্ক মানুষ, শুনলে কেঁদে কেটে অস্থির হয়ে থাকবে। খোরশেদ অপেক্ষায় রইলেন দরজা খোলার। উঠে যে ওই অবধি যাবেন, এক ফোঁটা শক্তি নেই শরীরে, সমস্ত হাড় মজ্জায় টনটনে ব্যথা। ফের কলিং বেল বাজতেই রান্নাঘর থেকে হাঁক ছুড়লেন সালমা, রাহাত, দরজাটা খোলো। ছেলেটা ওয়াশরুমে ছিল, বেরিয়ে এলো ত্রস্ত গতিতে। অমন করেই উড়ে গেল দরজায়। ভাগ্য ভালো একদম ওপরের ছিটকিনি কেউ তোলেনি, না হলে তো হাতেই পেত না রাহাত। নিচের ছিটকিনিটাই টেনে সরালো সে। দোর খুলে ওপাশের মুখটা দেখেই স্তব্ধ হলো পরপর। অবাক হয়ে বলল, আপু। মিথিলা হাওয়ার বেগে এসে জাপটে ধরল ওকে। হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, আমার ভাই, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম আমার ভাই। মিথিলা কান্নাকাটি আর জড়িয়ে ধরায় থেমেছিল না। কিশোরের ফোলা মুখটা 2 হাতে নিয়ে অসংখ্য চুমু খেল। কিশোর তখনও অবাক চেয়ে। বোনের চটচটে অশ্রুতে চেহারা ভিজে গেছে। ঘর থেকেই মেয়েকে স্পষ্ট দেখতে পেয়েছেন খোরশেদ। স্তম্ভিতে চেঁচালেন, মিথিলা, মিথিলা এসছে। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই ভাব। জীবনে প্রথমবার এত বেলা করে ঘুমিয়েছে পুষ্পিতা। ঘুমোবে না? কাল সারা রাত তো তন্দ্রার ছিটে ফোটাও চোখে ছিল না। ইদানিং ওর সাথে প্রায়ই এমন হচ্ছে। রাতে ঘুম হয় না, মাথার কোষগুলো তীব্রর জন্যে ছটফটিয়ে বেড়ায়। আজকের সকালও প্রতিদিনকার মতো। বাইরে কড়া রোদ, অন্যান্য দিনের সেই সহজ সুন্দর নির্মল হাওয়া বইছে। তবে এসব সৌন্দর্যে পুষ্পিতার কিচ্ছু যায় এলো না। তার বুকের ভেতরটা সহদুঃখে চৌচির। যবে থেকে স্যারের প্রেমে পড়েছে, টের পেয়েছে এই অনুভূতি। তবে থেকেই পুষ্পিতার জীবনের সমস্ত স্বস্তি শেষ। অবশ্য স্বস্তিটাই বা কবে ছিল? নুহাদের সাথে থাকার পর থেকে যা একটু শান্তিতে দিন কাটত, প্রকৃতির হয়তো সেটাও সহ্য হয়নি। ঠিকই স্যারের প্রেমে পড়িয়ে সব কেড়ে নিয়েছে ওর থেকে। না, প্রেম নয়, পুষ্পিতা স্যারকে ভালোবাসে। অল্প কদিনে এই ভালোবাসা এত প্রগাঢ় হয়েছে, দিনরাত দাউ দাউ করা অনলে বুক পুড়ছে তার। আর সেই আগুনে স্যারের এক একটি কাজ হলো ঘিয়ের মতো। কাল স্যার অমন করে ফুল হাতে দিলেন যখন, পুষ্পিতার সাজানো পৃথিবীটা আবার আউলে গেল। তারপর স্যার অত কাছে এসে গালে হাত রাখলেন। ভাবতেই পুষ্পিতার শ্বাস আটকে আসে। স্যার কাছে এসেছিলেন কেন? কি করতে চাইছিলেন? মেয়েটা নেতিবাচক কিছু ভাবতে চেয়েও পারল না। সুদর্শন তীব্রর পাশে কথাবার্তা সে বসাতে পারে না, হয়তো পারবেও না কখনো। যাকে ভালোবাসে তাকে নিয়ে খারাপ কিছু মাথায় আনা যায়? স্যার যে চিন্তা করেই ফুল দিক, পুষ্পিতা ওই ফুল আর ফুলের মালা যত্নে রেখে দিয়েছে। শুকিয়ে চিমসে গেলেও ফেলবে না। যখন স্যার আর তনুজার বাবু হবে, ওদের দেখিয়ে বলবে, দেখো তোমার বাবার আমাকে দেওয়া প্রথম উপহার। আহ, স্যার আর তনুজার বাবু, ভাবতেই পুষ্পিতার বুক মোচড় দেয়।
এই জীবনে দুঃখ কি তার কম ছিল? তীব্র নামক আরেকটা দীর্ঘ দুঃখ কপালে উড়ে এলো যে। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি তীব্র স্যার ছাড়া দ্বিতীয় পুরুষ ছিলেন না? কেন তনুজার ওনাকেই ভালোবাসতে হলো? কেনই বা পুষ্পিতা স্যারকে ভালোবাসতে গেল? পুষ্পিতার এই যে দুনিয়া ক্ষয়ে যাওয়া অনুভূতি, বুকের মাঝে কষ্টের লম্বা কালো দাগ, এসব দূর হবে কি করে? এই যে আজও ইচ্ছে করে কলেজ গেল না, কেন যায়নি সেসব কি কেউ জানবে কখনো? স্যারের সাথে তনুজার কাল সদ্য প্রেম শুরু হয়েছে। নিশ্চিত ক্লাসে আজ অনেক চোখাচোখি হবে। তনুজা স্যারের সাথে কথা বলার, দেখার, করার পাঠ চোকাতে সেই তো ওকেই টেনে নেবে সাথে। আজকে এসব সহ্য করার শক্তি পুষ্পিতার নেই। এমনিতেও তনুজা যখনই স্যারের কথা ভেবে লজ্জা লজ্জা ভাব করত, ওর তো প্রতিবার হৃদয় ছিঁড়ে যায়। আর সেখানে ওদের এই নব্য প্রেম কিভাবে দেখবে মেয়েটা? ভাবুক পুষ্পিতা হাস্যোজ্জ্বল আকাশ দেখল বিষাদ নিয়ে। কিন্তু কদিন পালিয়ে বাঁচবে এসব থেকে? এই পরিস্থিতির মুখোমুখি এক না একদিন তো হতেই হবে। পুষ্পিতা দীর্ঘশ্বাস গিলে নিল। ফিরে এলো ওয়াশরুমে। উদাস চিত্তে টুথব্রাশে পেস্ট ঘষছিল যখন আচমকা কারো পায়ের আওয়াজ এলো কানে। দরজা আটকানোর শব্দটাও পরিষ্কার শোনা, সাথে চাবির গোছার টুংটুং ধ্বনি। পুষ্পিতা ধরেই নিল নুহা এসেছে। কিন্তু ওর তো এখন আসার কথা নয়। একটু আগে দেখল 12টা। নুহার পরীক্ষাই তো 12টায়। কে এলো তবে? ঔৎসুক্যে ত্রস্ত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। গায়ে ওড়না নেই, আলুথালু চুল, ফোলা মৃগনয়নে একচোট নিদ্রা। পরনের কামিজের দশা গুডাউনে জমে থাকা কাপড়ের মতো। এই অবস্থায় ঘরে পা রেখেই চমকে উঠল মেয়েটা। তীব্র দাঁড়িয়ে আছে। লম্বা চওড়া পুরুষের এতটা মুখোমুখি হওয়ার প্রস্তুতি পুষ্পিতার ছিল না। অপ্রতিভের জাতাকলে তরুণী হচ্চকিয়ে ওঠে। ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো, স্যার। পুষ্পিতার মস্তিষ্ক তখনও সজাগ। স্নায়ুরা বার্তা দিল রাতারাতি, ওই মেয়ে, তোর গায়ে ওড়না নেই। তুরন্ত পুষ্পিতার বুকখানা ধক করে ওঠে। খড়খড়ে কাঠের মতো শুকিয়ে যায় মুখ। মাটিতে পদযুগল গ্লুয়ের মতো আটকে গেছে বোধহয়। না হলে নড়তে পারছে না কেন পুষ্পিতা? কিন্তু এই বিস্ময়, এই কুণ্ঠার কোনো দায় তীব্র নিল না। লম্বা পায়ে কাছে এসে বলল, এই মেয়ে, কলেজ যাওনি কেন? পুষ্পিতার সব প্যাচ বেঁধে গেল। স্যার ঘরে কিভাবে এলেন? চাবি পেলেন কোথায়? নুহা তো লক দিয়ে গেল। সবথেকে বড় কথা, ওড়না ছাড়া একটা পুরুষের সামনে দাঁড়িয়ে আছে ও। হায় আল্লাহ, হায় হায়। পুষ্পিতা জবাবের থেকে পালিয়ে যাওয়াকে সহজ ভেবে নিল। পেছনে তো ওয়াশরুম, ওটার মধ্যে গিয়ে দৌড় আটকে দিলেই হবে। তড়িঘড়ি করে ছুটতে নিল সহসা। অমনি কোনোই টেনে ধরল তীব্র। পুষ্পিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তীব্র গড়গড়িয়ে প্রশ্ন ছড়ে, কি ব্যাপার? একটা প্রশ্ন করেছি আমি, শোনোনি? কলেজ যাওনি ধ্যান? পুষ্পিতা লজ্জায় চোখ খিচে রেখেছে। হাঁসফাঁস করে বলল, মানে আমি আসলে স্যার কোনো কথাই তীব্র স্পষ্ট শুনতে পেল না। পাবে কি করে? লজ্জার বেড়িতে মেয়ের কণ্ঠনালীও প্যাঁচানো। বরং পুষ্পিতা গাঁট হয়ে দাঁড়িয়ে থাকায় আরও সন্দিহান হল তীব্র। তর্জন দিল পুরু কণ্ঠে, কি ব্যাপার? আমি কথা বলছি তো, এদিকে তাকাও। আচ্ছা, অভদ্র তো তুমি। কি হলো, তাকাও এদিকে। পুষ্পিতা উপায়হীন, অসহায়। তীব্র হাতে টান বসাতে অবলার মতো ঘূর্ণ সে। নেত্রপল্লব চোখের শ্বেতমণ্ডলে ঢুকে যেতে চাইছে। এক প্রস্থ গুটিয়ে এসেছে শরীরটা। ওইভাবেই যেন ঢাকতে চাইছে ওড়নাবিহীন বক্ষভাগ। চিবুক ঠেকেছে গলার খাজে। কপাল কুঁচকে থাকা তীব্রর এতক্ষণে খেয়াল পড়ল সবেতে। কিন্তু যতটা নেতিয়ে আছে পুষ্পিতা, তীব্রর মাঝে প্রভাবই পড়ল না। মুখে হবে তার একই রকম ঠাটবাটের রাজত্ব। কেমন ছুঁড়ে ছুঁড়ে বলল, এসব ওড়না টোড়না হোয়াটএভার, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। একটা সময় পর আমার সামনে তোমাকে এর থেকেও অনেক বাজে অবস্থায় থাকতে হবে। সো লিভ ইট। এখন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পুষ্পিতা কিংকর্তব্য বিমূঢ়। হাঁ হলো পুরন্ত দুই ঠোঁট। স্যার, এটা কি বললেন? আবঝা ইঙ্গিত ঝাপসা রূপে বুঝতেই মেয়েটার প্রাণ টপকে গলায় চলে আসে। গোটা দুনিয়া চোখের সামনে চক্কর কাটে দুবার। নুহার যেমন অবস্থা হয়েছে বাইরে, পুষ্পিতারও অমন হলো। একই রকম আইঢাই করে বলল, পানি, পানি খাবো। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।